তো চলো আজকে আমরা করব কি গুরুত্বপূর্ণ জিকের আজকে পার্ট 21 করব। তো চলো শুরু করা যাক। বলছে নিম্নলিখিত নেতাদের মধ্যে কে বরদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন। দেখো বরদৌলি সত্যাগ্রহ যদি বলা হয় সেটা কিন্তু বল্লভভাই প্যাটেল, ঠিক আছে। তাহলে বরদৌলি সত্যাগ্রহ কত সালে হয়েছিল? বরদৌলি সত্যাগ্রহ হয়েছিল কিন্তু 1928 সালে হয়েছিল বরদৌলি সত্যাগ্রহ। আচ্ছা, এরপর যেটা হচ্ছে এই যে আমাদের হচ্ছে বল্লভভাই প্যাটেলের একটা টাইটেল দেওয়া হয়েছিল, সেই টাইটেলটা হচ্ছে নাম কি? টাইটেলটার নাম হচ্ছে কি সর্দার। তো যদি বলা হয় এই সর্দার টাইটেলটা কে দিয়েছিলেন? এই সর্দার টাইটেলটা দিয়েছিলেন কিন্তু গান্ধীজি। ওকে, সর্দার টাইটেলটা দিয়েছিলেন কিন্তু গান্ধীজি। আচ্ছা, এরপরে দেখো লালা লাজপত রায়। তো লালা লাজপত রায়ের যদি বলা হয় যে কি নামে পরিচিত, মনে রাখবেন লালা লাজপত রায়কে বলা হয়ে থাকে পাঞ্জাব কেশরী বলা হয়ে থাকে, পাঞ্জাব কেশরী। ওকে, আচ্ছা, মতিলাল নেহেরু কে ছিলেন? মতিলাল নেহেরু ছিলেন কে? তোমার জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরুর বাবা ছিলেন হচ্ছে কি মতিলাল নেহেরু। জওহরলাল নেহেরুর বাবা ছিলেন। আচ্ছা, আর সি রাজা গোপালাচারী কে ছিলেন? সি রাজা গোপালাচারী ছিলেন মনে রাখবে ভারতের ভারতের লাস্ট গভর্নর জেনারেল। লাস্ট গভর্নর জেনারেল ছিলেন কে? জেনারেল ছিলেন কে? ইন্ডিয়ার লাস্ট গভর্নর জেনারেল ছিলেন কে? চক্রবর্তী রাজা গোপালাচারী। ওকে, আচ্ছা, তো চলো এবার নেক্সট প্রশ্নে যাই আমরা। বলছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার নিচের কোন বছরে ভারতে আসে? মন্টেগু চেমসফোর্ড, তাহলে মন্টেগু চেমসফোর্ড আসে কত সালে? 1919 সালে আসে কিন্তু মন্টেগু চেমসফোর্ড আইন। এবং এই অ্যাক্ট অনুযায়ী কি করা হয়, মানে একটা হয় কি সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি হয়, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট। আর একটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে কি প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। এরপর সেন্ট্রাল গভর্নমেন্ট মানে কি বলতো, এটাকে না তখনকার দিনে সেন্ট্রাল গভর্নমেন্ট বলা হতো না, বলা হতো ফেডারেল গভর্নমেন্ট বলা হতো। ওকে, ফেডারেল গভর্নমেন্ট বলা হতো। আর প্রভিন্সিয়াল গভর্নমেন্ট মানে যেটাকে আমরা এখন স্টেট গভর্নমেন্ট যেটাকে বলে থাকি সেটা হচ্ছে কি প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। এবং এই 1919 সালের অ্যাক্টে আর একটা জিনিস কি হয়, তাহলে প্রথমত প্রশ্ন যেটা পড়ে সেটা হচ্ছে কি গভর্নমেন্ট দুটো ভাগে বিভক্ত হয়েছে, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আর একটা স্টেট গভর্নমেন্ট। আচ্ছা, দ্বিতীয়ত কি 1919 সালে আরেকটা হয় সেটা হচ্ছে কি বাই ক্যামেরালিজম। বাই ক্যামেরালিজম মানে কি? বাই ক্যামেরালিজম মানে হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। তো দ্বিকক্ষ বিশিষ্ট বলতে কি বোঝায়? যেমন হচ্ছে আমাদের একটা কথা বলি, আমাদের পার্লামেন্টে দুটো কক্ষ আছে, সেই দুটো কক্ষের নাম কি? একটা হচ্ছে তোমার লোকসভা আর একটা হচ্ছে কি রাজ্যসভা, তো এরপরে প্রশ্ন হবে তাহলে এটা এই যে দ্বিকক্ষ বিশিষ্ট যেটা করা হয়েছিল বাইক্যামেরালিজম করা হয়েছিল সেটা কোন গভর্নমেন্টের করা হয়েছিল? ফেডারেল গভর্নমেন্টের না প্রভিন্সিয়াল গভর্নমেন্টের? এইখান থেকেও প্রশ্নটা এসে থাকে, তো সেই ক্ষেত্রে রাইট অ্যান্সার হবে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট রাইট অ্যান্সার হয়ে যাবে। ওকে, আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে কিছু সাবজেক্টস ভাগ করে দেওয়া হয়েছিল, মানে কি কে কোন বিষয়ে আইন কানুন তৈরি করতে পারবে, ঠিক আছে, কে কোন বিষয়ে আইন কানুন তৈরি করতে পারবে। তাহলে কিছু সাবজেক্ট দেওয়া হয় সেন্ট্রাল গভর্নমেন্টকে দেওয়া হয়, আর কিছু সাবজেক্ট প্রভিন্সিয়াল গভর্নমেন্টকে দেওয়া হয়, মানে কি স্টেট গভর্নমেন্টকেও দেওয়া হয়ে থাকে। কিন্তু মনে রাখবে সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে, মেন গুরুত্বপূর্ণ সাবজেক্ট মানে যেগুলোর উপরে দেশের অর্থনীতি বা দেশের বাণিজ্য সব থেকে বেশি নির্ভর করছে বা দেশের আইন শৃঙ্খলা সব থেকে বেশি নির্ভর করছে, সেগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেন্ট্রাল গভর্নমেন্টকে প্রোভাইড করে দেওয়া হয়। আর বাকি যেগুলো তুচ্ছ জিনিস আছে সেগুলো সব স্টেট গভর্নমেন্টকে দিয়ে দেওয়া হয়। কিন্তু সেইগুলো দিল প্রভিন্সিয়াল গভর্নমেন্টকে দিল, কিন্তু সেই সাবজেক্টগুলোকেও আবার দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি রিজার্ভড আর একটা হচ্ছে কি ট্রান্সফার্ড। তো এরপরে দেখো রিজার্ভড মানে কি? রিজার্ভ মানে হচ্ছে ধরে নাও একটা স্টেট গভর্নমেন্ট একটা আইন কানুন তৈরি করবে, তো সেই আইন কানুনটা যদি রিজার্ভ লিস্টের ক্যাটাগরির মধ্যে যদি পড়ে যায় তাহলে সেটাকে কি গভর্নরের কাছে আর একবার রেটিফিকেশনের জন্য পাঠাতে হবে, ঠিক আছে। আর আরেকটা কি আছে, আরেকটা যেটা ট্রান্সফার্ড, যেটা মনে রাখবে এইটাতে স্টেট লেজিসলেচাররা বা যারা প্রভিন্সিয়াল গভর্নমেন্টে যারা থাকবে তারাই আইনটা কিন্তু পাস করতে পারবে, সেটা যদি ট্রান্সফার্ড লিস্টের মধ্যে যদি পড়ে। আর যেই আইনটা তারা রিজার্ভ লিস্টের মধ্যে যদি পড়ে যায় তাহলে সেটা কিন্তু গভর্নরের কাছে রেটিফাই করানোর জন্য পাঠাতে হবে। এটা হচ্ছে মেন ব্যাপার ছিল। ওকে, নেক্সট হলো বলছে নিচের কোন নদীর অববাহিকা আয়তনের দিক থেকে সব থেকে বড়? ওকে,
তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি, রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু তোমার এখানে তাপ্তি। ওকে, তো রাইট অ্যান্সার হচ্ছে কি তাপ্তি। আচ্ছা, এই তাপ্তি কোথা থেকে বেরোয়? তাপ্তি মনে রাখবে সাতপুরা পর্বত শ্রেণী থেকে কিন্তু বেরোয়। সাতপুরা, সাতপুরা থেকে কিন্তু এটা বেরোয়। আচ্ছা, মানে এটা সাতপুরা রেঞ্জের থ্রু দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি যায় এটা, হ্যাঁ, সাতপুরা রেঞ্জ। ওকে, আর এইটা কি বলতো, তাপ্তি মনে রাখবে, তাপ্তি এবং নর্মদা এরা কিন্তু দুজনেই পশ্চিম বাহিনী নদী। পশ্চিম বাহিনী নদী মানে হচ্ছে এরা আরব সাগরে গিয়ে কিন্তু পাতিত হয়। তো তোমাদের এখান থেকে প্রশ্ন হতে পারে কোন কোন নদী পশ্চিমেতে মানে হচ্ছে পতিত হয়, তো সেটা কিন্তু নর্মদা এবং তাপ্তি। আর নর্মদা এবং তাপ্তি দুটোই কিন্তু তুমি মনে রাখবে এটা হচ্ছে অমরকণ্টক পাহাড় থেকে অ্যাকচুয়ালি তৈরি হয়। অমরকণ্টক পাহাড় থেকে তৈরি হয়, এবং যেটা কি, যেটা হচ্ছে তোমার এখানে মধ্যপ্রদেশ। আচ্ছা, এরপরে দেখো কাবেরী। তো কাবেরী কি বলবো, কাবেরী হচ্ছে কোথা থেকে উৎপত্তি হয়েছে? কাবেরী উৎপত্তি হয়েছে কোথা থেকে? আচ্ছা সরি, আমি প্রশ্নটাই ভুল বলে দিয়েছি। তো রাইট অ্যান্সার হবে কি এখানে মহানদী অ্যান্সার হবে, মহানদী অ্যান্সার হবে। ঠিক আছে, রাইট অ্যান্সার হবে মহানদী। তো মহানদীর হচ্ছে বেসিন সব থেকে বড়, অববাহিকাটা সব থেকে বড়। একটু আমি পরে আসি মহানদী নিয়ে। তো মনে রাখবে তাপ্তি তাহলে কোথা থেকে আসে? সাতপুরা রেঞ্জ, এবং এটা কি পশ্চিম বাহিনী নদী। আর নর্মদা হচ্ছে কি অমরকণ্টক, এটাও কিন্তু পশ্চিম বাহিনী একটা নদী, যেটা কোথা থেকে উৎপত্তি হচ্ছে? মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি হচ্ছে। এরপরে দেখো কাবেরী। তাহলে দেখো কাবেরী নদীর উৎপত্তিস্থল কোথা থেকে? কাবেরী নদীর উৎপত্তিস্থল হচ্ছে তালাক বেরি থেকে। ঠিক আছে, তালাক বেরি থেকে কাবেরী নদীর উৎপত্তি। তুমি যদি এর কয়েকটা উপনদী যদি দেখো, এর কয়েকটা উপনদী যেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি তোমার সিমসা, সিমসা। আচ্ছা, আর কি আছে তোমার? হেমবতী, অর্কাবতী, ভাবনী, কাবিনী, কাবিনী, লোকপাবনী, লোকপাবনী। ওকে, আর একটা যেটা হচ্ছে তোমার অমরাবতী, অমরাবতী। তো এগুলো সব হচ্ছে কি কাবেরীর কিন্তু উপনদী। আর মহানদী যেটা হচ্ছে আমাদের প্রশ্নের যেটা অ্যান্সার, মহানদী। তো মহানদী সম্বন্ধে যদি কিছু বলতে চাই, তো মহানদী কি বলতো, মহানদী যদি ট্রিবিউটারি বা মহানদী কোথা থেকে উৎপত্তি হয়েছে, সেটা কিন্তু উৎপত্তি হয়েছে ছত্তিশগড় থেকে কিন্তু উৎপত্তি হয়েছে মহানদী। আচ্ছা, এবং এর যদি ট্রিবিউটারি বা এর যদি উপনদীগুলো লক্ষ্য রাখো, এর উপনদীগুলো কি হচ্ছে দেখো, সিওনাথ। ওকে, SEONATH, সিওনাথ। আচ্ছা, আর কি আছে? হাসদেও, হাসদেও। ঠিক আছে, তারপর হচ্ছে ইব, IB, ইব, ওং, ONG, তারপর হচ্ছে টেল, TEL, তারপর হচ্ছে জোঁক, JONK। ঠিক আছে, তো এইগুলো সব হচ্ছে কিন্তু মহানদীর উপনদী। আচ্ছা, আরও যদি কিছু বলা যায়, তোমার হচ্ছে নর্মদা। নর্মদা তো বললাম, অমরকণ্টক তো বটে, কিন্তু অমরকণ্টক কোন পর্বত থেকে যদি আরও ডিটেলস যদি বলা হয়, সেটা মনে রাখবে মৈকাল পর্বতে। ঠিক আছে, মৈকাল। আর এর যদি ট্রিবিউটারি নর্মদার যদি কয়েকটা উপনদীর কথা যদি বলা হয়, তো উপনদীগুলো খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি তোমার বাঞ্জার, বাঞ্জার, সের, দুধি, DUDHI। আচ্ছা, তারপর হচ্ছে কি তাওয়া, তারপর হচ্ছে কুন্ডি। ঠিক আছে, তারপর হচ্ছে গঞ্জাল, গঞ্জাল, এগুলো সব কিন্তু মনে রাখবে, গঞ্জাল, এগুলো সব কিন্তু তো তোমার হচ্ছে কি নর্মদার উপনদী। তো চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে পশ্চিমবঙ্গে ইস্পাত, পশ্চিমবঙ্গে ইস্পাত শিল্পের জন্য গুরুত্বপূর্ণ খনিজ পাওয়া যায়, কি খনিজ পাওয়া যায় অ্যাকচুয়ালি? তাহলে সেটা হচ্ছে কি ইস্পাত তৈরির জন্য, সেটা রাইট অ্যান্সার হচ্ছে কি তোমার এখানে ম্যাঙ্গানিজ। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে ম্যাঙ্গানিজ। তো ম্যাঙ্গানিজ ওয়েস্ট বেঙ্গলের তাহলে কোথায় পাওয়া যায়? ম্যাঙ্গানিজ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের, মনে রাখবেন পশ্চিম মেদিনীপুরে পাওয়া যায়, পশ্চিম মেদিনীপুরে পাওয়া যায়। আর একটা পাওয়া যায় কোথায়? পুরুলিয়াতে পাওয়া যায়, পুরুলিয়া। নেক্সট প্রশ্ন চলো। ওই যে দিল্লি সালতানাত যখন মঙ্গল আক্রমণের মুখোমুখি হয়েছিল, এর শাসক কে হয়েছিলেন? তো এর শাসক কে ছিলেন? এর শাসক ছিলেন কিন্তু তোমার ইলতুৎমিশ। ঠিক আছে, মোগলের মুখোমুখি হয়েছিল তখন এর শাসক ছিলেন কিন্তু ইলতুৎমিশ। আচ্ছা, আর মনে রাখবে মঙ্গল আক্রমণ কিন্তু আলাউদ্দিন খলজির সময়েও কিন্তু হয়েছিল। ঠিক আছে, আর মঙ্গল আক্রমণের মুখোমুখি যদি বলা হয় যে হয়েছিলেন,
তাহলে সব থেকে এখানে বেস্ট অ্যান্সার হবে কিন্তু তোমার আলাউদ্দিন খলজি হবে। কারণ এখানে মঙ্গল আক্রমণের মুখোমুখি কিন্তু ইলতুৎমিশ হননি। মঙ্গল আক্রমণ থেকে কিন্তু ইন্ডিয়াকে তিনি রক্ষা করেছিলেন বা দিল্লি সুলতান বংশকে তিনি রক্ষা করেছিলেন। যদি বলে মঙ্গল আক্রমণের মুখোমুখি কে হয়েছিলেন, সেটা রাইট অ্যান্সার হবে কিন্তু আলাউদ্দিন খলজি। ঠিক আছে, আচ্ছা আলাউদ্দিন খলজি, যদি আলাউদ্দিন খলজি সম্বন্ধে যদি কিছু গুরুত্বপূর্ণ কথা যদি বলা যায়, তো এটা হচ্ছে কি নগদে বেতন দেওয়ার মানে ব্যাপার কিন্তু চালু করেন কে? সেটা কিন্তু আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির আর কি কি নাম আছে? সেকেন্দার ই সানি নাম আছে, জানো? সেকেন্দার ই সানি নাম আছে। আচ্ছা, বা নিজেকে তিনি দ্বিতীয় আলেকজান্ডার বলে অভিভূত করতেন, দ্বিতীয় আলেকজান্ডার। ওকে, আর তিনি হচ্ছেন আর কি কি করেন মনে রাখবে, হজ খাস নির্মাণ করেন। ঠিক আছে, হজ খাস। তারপর হচ্ছে কি আলাই দরওয়াজা নির্মাণ করেন তিনি। আর তার একটা কথা মনে রাখবে, কিংশিপ নোজ নো কিংশিপ, এই কথাটা তিনি প্রবক্তা ছিলেন। কিংশিপ নোজ নো কিংশিপ, মানে এইখানে কি মানে হচ্ছে যখন রাজত্ব যখন আমরা করব তখন কিন্তু আমরা সম্পর্কের দিকে বেশি নজরদারি আমরা দেবো না। এটা ছিল আলাউদ্দিন খলজির মেন মোটো। আচ্ছা, এরপরে দেখো মোহাম্মদ বিন তুগলক। তো মোহাম্মদ বিন তুগলকের আর একটা আসল নাম কি? মোহাম্মদ বিন তুগলকের আসল নাম হচ্ছে জুনা খাঁ। ঠিক আছে, মোহাম্মদ বিন তুগলকের আসল নাম হচ্ছে জুনা খাঁ। তো তিনি আর কি কি করেন তাকে বলা হয়ে থাকে, মনে রাখবে, তুগলক বংশের শ্রেষ্ঠ রাজা। তুগলক বংশের যদি শ্রেষ্ঠ রাজা যদি বলা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে কিন্তু মোহাম্মদ বিন তুগলক। আচ্ছা, আর মোহাম্মদ বিন তুগলক রাজধানী কোথা থেকে কোথায় স্থাপন করেছিলেন? মনে রাখবে দিল্লি থেকে দৌলতাবাদে। ঠিক আছে, দৌলতাবাদে তিনি কিন্তু তার রাজধানী স্থাপন করেছিলেন। আচ্ছা, আর একটা যেটা বলা হয় যে টোকেন কারেন্সিকে চালু করে, তো সেইটারও রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু মোহাম্মদ বিন তুগলক টোকেন কারেন্সি চালু করে। আর একটা কি, মোহাম্মদ বিন তুগলকের সময় কোন পর্যটক এসেছিলেন? সেটা হচ্ছে কি ইবন বতুতা। ঠিক আছে, ইবন বতুতা কোথা থেকে এসেছিলেন? ইবন বতুতা এসেছিলেন কিন্তু মরক্কো থেকে এসেছিলেন। আচ্ছা, ইবন বতুতা লিখিত একটি বইয়ের নাম কি? সেটা হচ্ছে কি রাহেলা হচ্ছে ইবন বতুতার একটি বইয়ের নাম। ওকে, আচ্ছা দেখো, এরপর দেখো ইলতুৎমিশ কি বলতো? ইলতুৎমিশ যেটা হচ্ছে ইলতুৎমিশ হচ্ছে মানে হচ্ছে কত নম্বর সম্রাট ছিলেন মানে দিল্লির? ঠিক আছে, সুলতানি বংশের কত নম্বর রাজা ছিলেন সেটা মনে রাখবে কিন্তু তৃতীয়। ঠিক আছে, তৃতীয়তম কিন্তু রাজা ছিলেন। তাহলে প্রথম কে ছিলেন? প্রথম ছিলেন হচ্ছে কুতুবুদ্দিন। প্রথম ছিলেন কে? কুতুবুদ্দিন ছিলেন। আচ্ছা, দ্বিতীয়ত কে ছিলেন? কুতুবুদ্দিনের ছেলে, সেটা হচ্ছে কি আরাম শাহ ছিলেন। আর তৃতীয় ছিলেন কে? তৃতীয় ছিলেন হচ্ছে ইলতুৎমিশ। আচ্ছা, যদি বলা হয় মানে দিল্লির সুলতানি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, যদি বলে নর্মালি প্রতিষ্ঠাতা বলে তাহলে কুতুবুদ্দিন আইবক হবে, কিন্তু যদি বলে প্রকৃত প্রতিষ্ঠাতা সেটা রাইট অ্যান্সার হবে কিন্তু ইলতুৎমিশ। আর ইলতুৎমিশ জানো একটা উপাধি পেয়েছিলেন, সেটা উপাধিটার নাম কি? সুলতান-ই-আজম। ইলতুৎমিশ উপাধি পেয়েছিল সুলতান-ই-আজম। এবং মনে রাখবে ইনি কিছু মানে মুদ্রা চালু করেছিলেন, সেটা হচ্ছে কি তঙ্কা আর জিতল। এটা খুবই ইম্পর্টেন্ট, তঙ্কা আর জিতল, এটা ইলতুৎমিশ প্রবর্তন করেছিলেন। তঙ্কা মনে রাখবে রূপোর। ঠিক আছে, তঙ্কা হচ্ছে কি রূপোর, আর জিতল হচ্ছে কি তামার। ঠিক আছে, জিতল হচ্ছে তোমার তামার। এই দুটো জিনিস মনে রাখবে, তাহলে দেখবে ইলতুৎমিশ সম্বন্ধে আশা করি প্রশ্ন আমরা যখন দিল্লি সুলতানের যখন করাবো আরো স্পেশালি, তখন এগুলো সব ভালো করে বলে দেবো আমি। আচ্ছা, বলবন সম্বন্ধে যদি বলা হয়, বলবনের আরেকটা নাম কি? বলবনের আরেকটা নাম হচ্ছে কি উলুগ খাঁ। ঠিক আছে, উলুগ খাঁ। আচ্ছা, বলবন একটা গুপ্তচর বিভাগ চালু করেছিল, সেটা হচ্ছে কি বারিদ নামক একটা গুপ্তচর চালু করেছিলেন। ওকে, চলো নেক্সট। এবার দেখো জৈন ও বৌদ্ধ ধর্মের উৎপত্তি কোন যুগে? ঠিক আছে, তো সেটা রাইট অ্যান্সার হচ্ছে কি পরবর্তী বৈদিক যুগে। ঠিক আছে, সেটা রাইট অ্যান্সার হচ্ছে কি পরবর্তী বৈদিক যুগে। আচ্ছা, বলো তো জৈন ধর্মের যদি প্রবর্তক যদি বলা হয়, জৈন ধর্মের প্রবর্তক সেটা কে ছিলেন? সেটা ছিলেন কি ঋষভদেব, তাই না? ঋষভদেব ছিলেন। আচ্ছা, মানে প্রথম জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? সেটা হচ্ছে কি ঋষভদেব। আচ্ছা, ঋষভদেবের যদি বলে সিম্বল বলা হয়, ঋষভদেবের সিম্বল কি জানো? সিম্বল হচ্ছে কি ষাঁড়। ঋষভদেবের সিম্বল হচ্ছে কি ষাঁড়, বা এটাকে ইংলিশেতে বুল বলা হয়ে থাকে। আচ্ছা, যদি বলা হয় মহাবীর কততম তীর্থঙ্কর বলো তো? মহাবীর হচ্ছে 24তম তীর্থঙ্কর। তো মহাবীরের চিহ্ন কি ছিল? মহাবীরের চিহ্ন ছিল কিন্তু লায়ন।
বা সিংহ। আচ্ছা, আর একটা হচ্ছে কি তোমার পার্শ্বনাথ। পার্শ্বনাথ যদি বলা হয়, পার্শ্বনাথ হচ্ছে কি কত নম্বর ছিল? পার্শ্বনাথ ছিল কিন্তু 23 নম্বর ছিল, আর মহাবীর হচ্ছে কি 24 নম্বর তীর্থঙ্কর ছিলেন। তো পার্শ্বনাথের যদি সিম্বল বলা হয় সেটা কিন্তু মনে রাখবে স্নেক, স্নেক বা সাপ। ঠিক আছে। আর বৌদ্ধ ধর্মের উৎপত্তি কোথা থেকে জানো? সেটা হচ্ছে আমাদের গৌতম বুদ্ধ। ঠিক আছে, সেটা নিয়ে অনেক কিছু, ওইটা নিয়ে আর কিছু বলার নেই। আর ঠিক আছে, চলো তাহলে বলছে দেখো, গুপ্ত যুগে ব্রাহ্মণদের দান করা জমিকে কি বলা হতো? ঠিক আছে, গুপ্ত যুগে ব্রাহ্মণদের দান করা জমিকে কি বলা হতো? সেটাকে বলা হতো কিন্তু অগ্রহারা বলা হতো। সেটাকে কি বলা হতো? অগ্রহারা। এটা কিন্তু মনে রাখবে ব্রাহ্মণদের দান করা জমি। মানে ব্রাহ্মণদেরকে দান করা হতো গুপ্ত যুগেতে। আচ্ছা, এবার দেখো ভেলেন ভাগাই। ভেলেন ভাগাইটা কি? এটা মনে রাখবে যারা নন ব্রাহ্মণ, যারা ব্রাহ্মণ নয়, তাদেরকে জমি দান করা হতো। ঠিক আছে, তাদেরকে বলা হতো ভেলেন ভাগাই। আচ্ছা, সালভোগ কি? সালভোগ হচ্ছে মনে রাখবে স্কুল তৈরির জন্য, স্কুল তৈরির জন্য বা স্কুলের জন্য কিছু ল্যান্ড দেওয়া হতো, তাহলে সেটা হচ্ছে কি সালভোগ। আর দেবদান কি? দেবদান হচ্ছে মনে রাখবে টেম্পলসদেরকে, মানে মানে হচ্ছে যারা হচ্ছে মন্দির টন্দির বানাবে তাদের জন্য যে জমি দান করা হতো সেটাকে বলা হতো দেবদান। আর অগ্রহারা তো বলেই দিলাম। নেক্সট চলো, তো চলো দেখো, কে ভারতে এইউ কোলাবোরেশন ফর বেটার ইনক্লুসিভ ওয়ার্ল্ড কমার্শিয়াল আয়োজন করেছিলেন? তো সেটা হচ্ছে কি তোমার নীতি আয়োগ। ঠিক আছে, রাইট অ্যান্সার হয়ে যাবে কি নীতি আয়োগ। ঠিক আছে। আচ্ছা, চলো নেক্সট। বলছে দেখো 2023 এশিয়ান গেমসে ভারত কয়টি পদক জিতেছিল? তো এশিয়ান গেমস, তাহলে প্রথমে জানতে হবে এশিয়ান গেমস কোথায় হয়েছিল। তো এশিয়ান গেমস হয়েছিল কিন্তু লিখে রাখবে সেটা হচ্ছে হাংঝৌ। ঠিক আছে, HANGZHOU, হাংঝৌতে হয়েছিল। হাংঝৌ কোথায় সেটা মনে রাখবে, চায়নাতে, নাম শুনে বুঝতে পারছো। তো এইখানেতে ইন্ডিয়া জিতেছিল কটা? 107টা মেডেল কিন্তু জিতেছিল, টোটাল 107টা মেডেল জিতেছিল। তো যেইখানে থেকে গোল্ড হচ্ছে 28টা, সিলভার কটা? সিলভার হচ্ছে টোটাল 38টা, আর তোমার বাকি তাহলে যেগুলো পড়ে থাকছে সেগুলো বুঝতেই পারছো ব্রোঞ্জ হবে, তাই না? তাহলে 28, 38, আর এইদিকে তাহলে পড়ে থাকবে কত? 41টা। তাহলে 41টা হচ্ছে ব্রোঞ্জ। ওকে, তাহলে নেক্সট প্রশ্নে চলো। হচ্ছে দেখো, ভারতের নির্বাচনী বন্ড এনকাস করার একমাত্র ব্যাংক কোনটি? তাহলে সেটা রাইট অ্যান্সার হবে কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, নেক্সট দেখো, বিশ্ব টেলিভিশন দিবস 2023-এর থিম কি? তাহলে বিশ্ব টেলিভিশন দিবস 2023-এর থিম হচ্ছে কি? অ্যাক্সেসিবিলিটি। ঠিক আছে, এবং বিশ্ব টেলিভিশন দিবস কত তারিখে হয় সেটা মনে রাখবে, 21 নভেম্বর হয়ে থাকে কিন্তু বিশ্ব টেলিভিশন দিবস। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্নে চলো। বলছে অতি বেগুনি বিকিরণ শোষণকারী ওজোন স্তর কোন বায়ুমণ্ডলীয় স্তরে বর্তমান বা বিদ্যমান? ঠিক আছে, তো সেটা রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন আছে যে কোন প্রোটোকল, ঠিক আছে, ওজোন লেয়ার ক্ষয়ের জন্য মানে হচ্ছে নেওয়া হয়েছে? তো সেটা মনে রাখবে ওজোনের সাথে যুক্ত কিন্তু মন্ট্রিয়াল প্রোটোকল। ঠিক আছে, মন্ট্রিয়াল প্রোটোকল ওজোন স্তর ক্ষয়ের জন্য কিন্তু তৈরি হয়েছে। মন্ট্রিয়াল প্রোটোকল ওজোন স্তর ডিপ্লিটিং এর জন্য। আচ্ছা, এরপর তো স্ট্র্যাটোস্ফিয়ার বললাম। আচ্ছা, স্ট্র্যাটোস্ফিয়ারে কি বলতো? স্ট্র্যাটোস্ফিয়ারের ওপর দিয়েই কিন্তু আমাদের উড়োজাহাজগুলো উড়ে যায় কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে। ঠিক আছে, আর ট্রোপোস্ফিয়ার কি? ট্রোপোস্ফিয়ার হচ্ছে যেখানেতে আমরা অ্যাকচুয়ালি বসবাস করছি, যেখানে ঝড় ঝঞ্ঝা সব কিছু হয়ে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয়ে থাকে শান্ত মণ্ডল বলা থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয়ে থাকে। এখানে কোনো ঝড় ঝঞ্ঝা কিছু হয় না, কিন্তু ট্রোপোস্ফিয়ারে কিন্তু প্রচুর ঝড়, মানে যেখানে আমরা বসবাস করছি সব কিছু হয়ে থাকে, বৃষ্টিপাত হ্যান ত্যান সব কিছু হয়ে থাকে ট্রোপোস্ফিয়ারেতে। আর মনে রাখবে ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে টেম্পারেচার বা তাপমাত্রা কিন্তু কমতে থাকে ট্রোপোস্ফিয়ারেতে। ঠিক আছে, তো মনে রাখবে প্রতি 1 কিলোমিটারে, ঠিক আছে, 6 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা কমতে থাকে প্রতি 1 কিলোমিটার উচ্চতাতে। আচ্ছা, স্ট্র্যাটোস্ফিয়ারে কি থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু তুমি যত উচ্চতা বাড়বে তোমার কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। আর এগুলো দেখো মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার কিন্তু একটারই পার্ট এগুলো অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো মেসোস্ফিয়ার কিন্তু এটা মনে রাখবে খুবই ঠান্ডা একটা এলাকা। ঠিক আছে, ঠান্ডা এলাকা হচ্ছে মেসোস্ফিয়ার। আর থার্মোস্ফিয়ার যেটা হচ্ছে সেটা কিন্তু খুবই গরম গরম জায়গা হচ্ছে তোমার থার্মোস্ফিয়ার। আচ্ছা, চলো নেক্সট।
বলছে নিচের কোনটি ভারতের জম্মু এবং কাশ্মীরের লোকনৃত্য? তাহলে যেটা রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু রফ। রফ হচ্ছে কি জম্মু কাশ্মীরের। আচ্ছা যদি বলে কথক, কথক কোথাকার? কথক হচ্ছে মনে রাখবে পুরো নর্থ ইন্ডিয়ার হচ্ছে কথক। আচ্ছা বিহু যদি বলা হয়, বিহু হচ্ছে তোমার কোথাকার? আসাম। আচ্ছা ভাংড়া কোথাকার? ভাংড়া হচ্ছে তোমার এখানে পাঞ্জাবের ডান্স হচ্ছে ভাংড়া। ওকে, তাহলে চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে কোন প্রতিষ্ঠান পুলিৎজার পুরস্কার প্রদান করে থাকে? তাহলে সেটা রাইট অ্যান্সার হচ্ছে কি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, নিউ ইয়র্ক। এটা কিন্তু পুলিৎজার পুরস্কার দিয়ে থাকে। এই পুলিৎজার পুরস্কার কিসের উপর দেওয়া হয়ে থাকে সেটা মনে রাখবে, সেটা হচ্ছে কি ম্যাগাজিন এবং কি জার্নালিজম। এইগুলোর উপরে কিন্তু পুলিৎজার পুরস্কার দেওয়া হয়ে থাকে। আচ্ছা নেক্সট চলো, নিম্নলিখিত কে আইন অমান্য আন্দোলনের সূচনাকালীন ভারতের ভাইসরয় ছিলেন? আইন অমান্য আন্দোলন যখন ছিল ভারতের ভাইসরয় কে ছিলেন? তো সেটা রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু লর্ড আরউইন ছিলেন। তো লর্ড আরউইন কত সাল থেকে কত সাল অবধি ছিলেন? তো সেটা রাইট অ্যান্সার হচ্ছে 1926 থেকে 1931 সাল অবধি ছিলেন কে? লর্ড আরউইন কিন্তু ছিলেন। ঠিক আছে। আচ্ছা এরপর যদি বলা হয় লর্ড ওয়াভেল, তাহলে লর্ড ওয়াভেল যদি ডিউরেশন যদি বলা হয়, তাহলে লর্ড ওয়াভেল কত তারিখ থেকে কত তারিখ অবধি ছিলেন? মনে রাখবে 1943 থেকে, ঠিক আছে, 1947 সাল অবধি তিনি কিন্তু ছিলেন। এবং তিনি কততম ভাইসরয় ছিলেন? মনে রাখবেন 23তম ভাইসরয় ছিলেন কিন্তু লর্ড ওয়াভেল। ঠিক আছে। তো এরপরে যদি বলা হয় লর্ড লিনলিথগো, ঠিক আছে, লর্ড লিনলিথগো কততম ভাইসরয় ছিলেন? এবং একে মনে রাখবে হ্যাঁ, একে বলা হয়ে থাকো সেকেন্ড মার্কুইস অফ লর্ড লিনলিথগো কিন্তু বলা হয়ে থাকতো। ঠিক আছে, সেকেন্ড মার্কুইস, ঠিক আছে, সেকেন্ড মার্কুইস একে কিন্তু বলা হয়ে থাকতো। আচ্ছা তিনি কত তারিখ থেকে কত তারিখ অবধি ছিলেন বা কত সাল থেকে কত সাল অবধি ছিলেন? তো সেটা হচ্ছে কি 1936 থেকে 1944 সাল অবধি। ঠিক আছে, 1944 সাল অবধি তিনি কিন্তু ছিলেন। এরপরে দেখো লর্ড লিনলিথগো যিনি ছিলেন, তো এখানে বলা থাকবে যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলনের সময় কোন ছিলেন, সেটা কিন্তু মনে রাখবে লর্ড লিনলিথগো। ঠিক আছে। আচ্ছা ওয়াভেল কি ছিল বলতো? ওয়াভেল ছিল কিন্তু ওয়াভেল পরিকল্পনার সাথে কিন্তু যুক্ত ছিল। ওয়াভেল পরিকল্পনা কত সালে এসেছিল? ওয়াভেল পরিকল্পনা যেটা মনে রাখবে 1945 সালে এসেছিল কিন্তু লর্ড ওয়াভেল বা ওয়াভেল পরিকল্পনা এসেছিল। আচ্ছা ওকে, এরপর দেখো নেক্সট হচ্ছে কি লর্ড উইলিংটন, তাই না? লর্ড উইলিংটন তাহলে কি হচ্ছে বলতো? একবার হোল্ড করো। আচ্ছা দেখো, এবার দেখো লর্ড উইলিংটন যিনি ছিলেন, তো তিনি কত থেকে কত অবধি সার্ভ করেছিলেন? সেটা হচ্ছে কি 1931 থেকে 1936 সাল অবধি তিনি সার্ভ করেছিলেন। 1931 থেকে 1936। তো এনাকে বলা হতো কি ফার্স্ট মার্কুইস বলা হতো, এনাকে ফার্স্ট মার্কুইস বলা হতো। ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট। হ্যাঁ বলছে আয়তনের দিক থেকে বৃহত্তম লোকসভা কেন্দ্র কোনটা? আয়তনের দিক থেকে বৃহত্তম লোকসভা কেন্দ্র কোনটা? তো এটা দেখি তোমরা তাহলে একবার রাইট অ্যান্সার বলো, তারপর আমি এক্ষুনি বলছি। তো এখানে রাইট অ্যান্সার হবে কি? রাইট অ্যান্সার হচ্ছে তোমার এখানে লাদাখ। এটা ইজি অ্যান্সার ছিল লাদাখ। যারা পারলে না তারা জেনে নাও লাদাখ। তো দেখো এইটা মনে রাখবে, এটা সব থেকে হচ্ছে লার্জেস্ট আমাদের ভারতের মধ্যে। আর যদি বলে স্মলেস্ট কোনটা? স্মলেস্ট কিন্তু মনে রাখবে লাক্ষাদ্বীপ। স্মলেস্ট কিন্তু লাক্ষাদ্বীপ। ঠিক আছে। আর আচ্ছা আর এখানে কিছু প্রশ্ন কিছু বাদ দিলাম না, ঠিক আছে। চলো বলছি নিচের কোনটি আধুনিক কম্পিউটার দ্বারা প্রক্রিয়াজাত করা হয়? আধুনিক কম্পিউটার দ্বারা প্রক্রিয়াজাত করা হয়, সেটা রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু বাইনারি সংখ্যা। তো এই বাইনারি সংখ্যা কত ডিজিটের হয়ে থাকে? মনে রাখবে এটা কিন্তু 2 ডিজিটের হয়ে থাকে, যার মানে কি 0 and 1 এটা দিয়ে কিন্তু বাইনারি সংখ্যা কিন্তু তৈরি হয়ে থাকে। ঠিক আছে, চলো তাহলে নেক্সট চাই। বলছে কোন শহরটি সিলিকন মালভূমি নামে পরিচিত বা সিলিকন ভ্যালি অ্যাকচুয়ালি? ঠিক আছে, তো সিলিকন ভ্যালি তো জানো, সেটা হচ্ছে কি ব্যাঙ্গালোর হচ্ছে সিলিকন ভ্যালি নামে পরিচিত। আচ্ছা তো ব্যাঙ্গালুরু কোথায় অবস্থিত? মনে রাখবে ডেকান প্ল্যাটিউতে অ্যাকচুয়ালি অবস্থিত, ডেকান প্ল্যাটিউ।
ডেকান প্ল্যাটিউতে অবস্থিত। কেন বলো তো এটাকে, অ্যাকচুয়ালি এটা এখানে মনে রাখবে সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি, ঠিক আছে, সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি এখানে কিন্তু তৈরি হয়ে আছে, সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি এখানে কিন্তু তৈরি হচ্ছে ব্যাঙ্গালুরুতে। আচ্ছা, ব্যাঙ্গালুরু কোথায়? ব্যাঙ্গালুরু মনে রাখবে সেটা কিন্তু কর্ণাটকেতে অবস্থিত। আচ্ছা, এবার দেখো হায়দ্রাবাদকে কি বলা হয়? হায়দ্রাবাদকে বলা হয় মুক্তার শহর বলা হয়ে থাকে, মুক্তার শহর বা বলা হয়ে থাকে সিটি অফ পার্লস। আহমেদাবাদকে কি বলা হয়ে থাকে? ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে আহমেদাবাদকে, ভারতের ম্যানচেস্টার, ভারতের ম্যানচেস্টার। আর চণ্ডীগড়কে কি বলা হয়ে থাকে? সিটি অফ বিউটি, সিটি অফ বিউটি। আর বলো তো দেখি কলকাতাকে কি বলা হয়ে থাকে? কলকাতা, কলকাতাকে বলা হয়ে থাকে সিটি অফ জয় বলা হয়ে থাকে, কলকাতাকে সিটি অফ জয় বলা হয়ে থাকে। নেক্সট চলো, বলছে নিচের কোনটি রবি শস্য? ঠিক আছে, রবি শস্য কি কি আছে তোমাদের আগে বলে দিই। রবি শস্য কি কি আছে? হুইট মানে গম, বার্লি, তারপর হচ্ছে সর্ষে, মাস্টার্ড, ঠিক আছে, তারপর হচ্ছে পিজ, পিজ মানে কি কড়াইশুঁটি। তো এগুলো সব রবি শস্যের মধ্যে পড়ে, তাহলে তো বুঝতেই পারছো সেটা হচ্ছে গম, গম হচ্ছে কি তোমার রবি শস্যের মধ্যে পড়ে। আচ্ছা, তাহলে দেখো খারিফ শস্যের মধ্যে কি কি পড়ে তাহলে? খারিফ শস্য হচ্ছে কি রাইস মানে ভাত, মেইজ, তারপর হচ্ছে বাজরা, রাগি, সয়াবিন, এগুলো সব কিন্তু খারিফ শস্যের ক্যাটাগরির মধ্যে পড়ে যায়। আচ্ছা, যদি বলে যে জাইদ, জাইদ শস্য কোথায় পড়ে? মনে রাখবে রবি শস্য এবং খারিফ শস্যের মাঝখানেতে জাইদ শস্যগুলো হয়ে থাকে, ঠিক আছে। তো যেমন হচ্ছে তোমার কি কুমড়ো, পামকিন, পামকিন কুমড়ো। আচ্ছা, তারপর হচ্ছে কিউকাম্বার, কিউকাম্বার মানে হচ্ছে কি শশা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার ওয়াটারমেলন, ওয়াটারমেলন মানে কি? ওয়াটারমেলন মানে হচ্ছে তরমুজ, ঠিক আছে। এগুলো সব কিন্তু জায়দ শস্যের মধ্যে কিন্তু পড়ে যায়, ঠিক আছে। তো চলো নেক্সট যাই। বলছে মধুবনী চিত্রকলা কি চিত্রিত করে? মধুবনী চিত্রকলা, তো সেগুলো মনে রাখবে প্রকৃতি এবং হিন্দু ধর্মীয় চরিত্র, ঠিক আছে, প্রকৃতি এবং হিন্দু ধর্মীয় চরিত্র আর কি অ্যাকচুয়ালি। আচ্ছা, যদি বলা হয় আরো কয়েকটা প্রশ্ন দিয়ে দিচ্ছি তোমাদেরকে, এখান থেকে প্রশ্ন পড়বে দেখবে। কালীঘাট পেন্টিংস, কালীঘাট পেন্টিংস কিসের সাথে যুক্ত? মনে রাখবে এটা কিন্তু কলকাতা, মানে কোন শহরেতে আছে কালীঘাট পেন্টিং, ঠিক আছে, কলকাতা। আচ্ছা, যদি বলা হয় যে মধুবনী, এই মধুবনী চিত্রকলা কোন জায়গা থেকে এসেছে? মধুবনী চিত্রকলা কিন্তু বিহার থেকে এসেছে, বিহার থেকে। আচ্ছা, আর একটা যেটা হচ্ছে কালামকারি, ঠিক আছে, কালামকারি, কালামকারি পেন্টিংস, এগুলো কোথায় রয়েছে বলো তো? কালামকারি পেন্টিংস রয়েছে তোমার হচ্ছে অন্ধ্রপ্রদেশে রয়েছে কালামকারি পেন্টিংস। নেক্সট দেখো, বলছে নিচের কোনটি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয়? তাহলে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয় কোনটা? সেটা হচ্ছে কিন্তু দ্বৈত নাগরিকত্ব। প্রথমত যেটা হচ্ছে আমাদের সরকারি সংসদীয় গঠন তো রয়েছে, মানে কি আমাদের তো পার্লামেন্ট তো রয়েছে, পার্লামেন্ট মানে কি লোকসভা, রাজ্যসভা আর প্রেসিডেন্ট। মনে রাখবে লোকসভা, রাজ্যসভা আর প্রেসিডেন্ট, এই তিনটে নিয়ে কিন্তু আমাদের পার্লামেন্ট গঠন হয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আচ্ছা, যুক্তরাষ্ট্রীয় গঠন, তো মনে রাখবে আমাদের যে সংবিধানটা বা আমাদের যে সরকারটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি নেচারটা যদি দেখা যায় যুক্তরাষ্ট্রীয় রয়েছে, কিন্তু কি বলতো যুক্তরাষ্ট্র থাকলেও আমাদের কিন্তু অফিসিয়ালি আমাদের সংবিধানে লিখিত নেই যে আমরা যুক্তরাষ্ট্রীয়, এটা কিন্তু অফিসিয়ালি কোথাতেও লেখা নেই। তো সেই জন্য আমাদের এটা কিন্তু সরকারি যুক্তরাষ্ট্র গঠনটা এটা আমাদেরকে আপাতত এখানে নিতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি অফিসিয়ালি কোথাও কিন্তু লেখা নেই, ফেডারেল গভর্নমেন্ট লেখা নেই। আচ্ছা, এবার দেখো দ্বৈত নাগরিকত্ব আমাদের দেশে কিন্তু নেই, আমাদের আছে কি একটাই নাগরিকত্ব রয়েছে। মানে তুমি এরকম বলতে পারবে না তুমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা বলে তুমি বলতে পারবে না যে আমার নাগরিকত্ব আমি পশ্চিমবঙ্গ, ঠিক আছে, এটা কিন্তু নয়। তোমার নাগরিকত্ব একটাই, যেটা হচ্ছে তুমি কি ইন্ডিয়ান, তাহলে দ্বৈত নাগরিকত্ব নেই। এরপর বলো তো দেখি যে আমাদের নাগরিকত্ব কত থেকে কত নম্বর আর্টিকেল অবধি আসে? আমাদের যেটা সিটিজেনশিপ না, সেটা সিটিজেনশিপ কত নম্বর থেকে কত নম্বর আর্টিকেল অবধি আছে সেটা আমাকে জানাও, এবং আমাকে এটা জানাও যে তোমরা পার্ট কত নম্বর পার্টেতে রয়েছে, এবং আরেকটা কি কত নম্বর আর্টিকেল থেকে কত নম্বর আর্টিকেল অবধি কিন্তু এটা রয়েছে। ওকে, এটা তোমাদের বাড়ির কাজ দেওয়া রইল, এটা কে কে বলতে পারো দেখি। তো হ্যাঁ, এবার দেখো হ্যাঁ
এবং এটা কিন্তু মনে রাখবে, এটা লিখিত সংবিধান। লিখিত সংবিধান মনে রাখবে, লিখিত সংবিধান মানে কি, এটা কি হাতে 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 শুধু লিখে দিয়েছে, এটা কিন্তু নয়। এটার মেইন জিনিস হচ্ছে আমাদের সংবিধানকে সংশোধন করা খুব টাফ, এই জন্য এটাকে লিখিত সংবিধান বলা হয়ে থাকে। তো মনে রাখবে ওয়ার্ল্ডের, ঠিক আছে, ওয়ার্ল্ডস লংগেস্ট, মানে পৃথিবীর সব থেকে লংগেস্ট রিটেন কনস্টিটিউশন বা রিটেন সংবিধান, এটা কিন্তু আমাদেরই রয়েছে, সেটা হচ্ছে কিন্তু ইন্ডিয়ারই রয়েছে। ওকে, ইন্ডিয়া। আচ্ছা, যদি বলে দ্বৈত নাগরিকত্ব কার রয়েছে, দ্বৈত নাগরিকত্ব রয়েছে কিন্তু আমেরিকার রয়েছে। মানে কি, ওরা কিন্তু আমেরিকারও নাগরিক, প্লাস হচ্ছে ওরা ওদের, ধরুন না, কেউ যদি ক্যালিফোর্নিয়াতে বসবাস করে, কেউ যদি নিউ ইয়র্কে বসবাস করে, সে নিউ ইয়র্কেরও সিটিজেন এবং সে আমেরিকারও কিন্তু সিটিজেন। ওকে, বলছে বিধান পরিষদের সদস্যদের মেয়াদ কত, ঠিক আছে। আচ্ছা, একটা বলি, আমাদের আছে কি বিধানসভা আছে, ঠিক আছে, বিধানসভা, আর আরেকটা আছে কি বিধান পরিষদ। বিধানসভাতে কি হয়, আমরা ডিরেক্টলি ইলেকশন করি, ঠিক আছে, বিধানসভা থেকে আমরা ডিরেক্টলি ইলেক্ট করি, দিয়ে আমরা কাউকে ধরো পছন্দ করলাম, তাকে আমরা ভোট দিলাম, দিয়ে তাকে নিয়োগ করে দিলাম, তিনি কিন্তু বিধানসভাতে যাবেন। বিধান পরিষদ কিন্তু আলাদা ব্যাপার। বিধান পরিষদে কিন্তু আমরা ডিরেক্টলি কিন্তু গিয়ে ভোট দিতে পারি না। কারা ভোট দেয় তাহলে, এই যে বিধানসভারই যারা মেম্বার আছে না, তারাই ভোট দেবে যে কারা কারা এখানে আসা উচিত, তারাই কিন্তু ভোট দেবে, সেটা হচ্ছে বিধান পরিষদ। যেমন এই বিধানসভাটা যেমন হচ্ছে সেন্ট্রালের ক্ষেত্রে লোকসভা, আর সেন্ট্রালের ক্ষেত্রে বিধান পরিষদটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার এখানে রাজ্যসভা, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এই যে বিধানসভা রয়েছে, এই বিধানসভা কত বছরের জন্য থাকে, বিধানসভা থাকে কিন্তু 5 বছরের জন্য থাকে। আর বিধান পরিষদ যেটা রয়েছে, বিধান পরিষদ কিন্তু তোমার থাকে 6 বছরের জন্য থাকে বিধান পরিষদ, ঠিক আছে। আর এই বিধান পরিষদ এখনো আপাতত 6টা রাজ্যের মধ্যেই কিন্তু আপাতত রয়েছে, বাকি সব জায়গাতে বিধান পরিষদকে সরিয়ে নেওয়া হয়েছে। তো এরপর দেখো কটা রাজ্য রয়েছে দেখে নাও। 1 নম্বর হচ্ছে তোমার হচ্ছে অন্ধ্রপ্রদেশ, 2 নম্বর যেটা হচ্ছে বিহার। দেখো বিধানসভা সব রাজ্যগুলিতেই রয়েছে, কিন্তু বিধান পরিষদ সব রাজ্যে নেই, 6টা মাত্র রাজ্যে রয়েছে, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটকা, মহারাষ্ট্র, ইউপি, আর 6 নম্বর যেটা হচ্ছে তোমার তেলেঙ্গানা। এই 6টা রাজ্যে কিন্তু শুধুমাত্র বিধান পরিষদ রয়েছে। এবার সদস্যদের মেয়াদ তো বলেই দিলাম, 6 বছর তো বলেই দিলাম। আর বিধানসভা লোকসভার ক্ষেত্রে কিন্তু 5 বছর, এটা মাথায় রাখবে। আর আরেকটা জিনিস মাথায় রাখবে, এখানে হচ্ছে বিধান পরিষদ বা রাজ্যসভার ক্ষেত্রে 1/3 মেম্বার কিন্তু প্রত্যেক 2 বছর পর, 2 বছর অন্তর কিন্তু রিটায়ারমেন্ট নিতে বাধ্য, রিটায়ার হয়ে যায়, ঠিক আছে। 1/3 মেম্বার প্রত্যেক 2 বছর অন্তর রিটায়ার হয়ে যায়, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কেন্দ্রশাসিত অঞ্চলের উপর অধিকার রয়েছে এমন হাইকোর্টের নাম বলুন, ঠিক আছে। তো আন্দামান যেটা যে হাইকোর্টের আন্ডারে আছে সেটা কিন্তু মনে রাখবে কলকাতা হাইকোর্ট। ওকে, আচ্ছা, এরপর যেটা আরো কয়েকটা তোমাদেরকে গুরুত্বপূর্ণ বলে দিই, এই যে কলকাতা হাইকোর্ট কত সালে স্থাপিত হয় আগে সেটা বলে নিই। এটা মনে রাখবে 1862 সালে এটা কিন্তু স্থাপিত হয়, 1 জুলাই 1862 সালে স্থাপিত হয়, এবং এটাই মনে রাখবে ওল্ডেস্ট হাইকোর্ট হচ্ছে কিন্তু কলকাতা হাইকোর্ট। আর যদি বলা হয় আমাদের এখন টোটাল কতগুলো হাইকোর্ট আছে, মনে রাখবে আপাতত এখন কিন্তু আমাদের টোটাল হাইকোর্ট রয়েছে 25টি হাইকোর্ট রয়েছে। এবং যদি বলে নিউ কোনটা হয়েছে, এখন রিসেন্ট কোনটা হয়েছে, সেটা হচ্ছে কি অমরাবতী হাইকোর্ট এখন একদমই রিসেন্ট। অমরাবতী কোথায় অবস্থিত, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আচ্ছা, এরপরে যেগুলো আরো কয়েকটা বলার, যে এরকম কিছু কিছু হাইকোর্ট আছে যে অন্য কোনো রাজ্যের বা অন্য কোনো মানে তোমার হচ্ছে ইউনিয়নের হাইকোর্ট, সেগুলো আমরা একবার ডিসকাস করে নিই। চলো, এই যে দেখো যেটা বোম্বে হাইকোর্ট যেটা রয়েছে, সেটা কোন কোন জায়গায় নিচ্ছে বলো তো। প্রথমত নিচ্ছে মহারাষ্ট্রকে নিচ্ছে, এটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্যের তো হাইকোর্ট তো বটেই। আচ্ছা, আর একটা যেটা হচ্ছে তোমার দাদরা ও নগর হাভেলি,
দাদরা ও নগর হাভেলিরও এটা তোমার হচ্ছে হাইকোর্ট। আর একটা কি গোয়ার হাইকোর্ট হচ্ছে কি বোম্বে হাইকোর্ট। আর একটা হচ্ছে কি দমন অ্যান্ড দিউ, দমন অ্যান্ড দিউ এরও হাইকোর্ট কিন্তু হচ্ছে তোমার বোম্বে হাইকোর্ট। আচ্ছা কেরালার কে কে হাইকোর্ট রয়েছে? কেরালা, তো কেরালা মনে রাখবে হচ্ছে কি কেরালা হাইকোর্ট তো রয়েছে, কেরালা রাজ্যের জন্য তো বটেই, কেরালা রাজ্যের জন্য তো বটেই, তার সাথে সাথে রয়েছে লাক্ষাদ্বীপ, ঠিক আছে লাক্ষাদ্বীপ। আচ্ছা আর একটা যেটা আছে সেটা হচ্ছে কি তামিলনাড়ু, তামিলনাড়ু ওই তামিলনাড়ু হচ্ছে তোমার হচ্ছে মনে রাখবে তামিলনাড়ু রাজ্যের জন্য তো বটেই, তামিলনাড়ু রাজ্যের জন্য তো বটেই, তার সাথে সাথে মনে রাখবে এটা হচ্ছে পদুচেরি, ঠিক আছে পদুচেরিরও হাইকোর্ট কিন্তু তামিলনাড়ু হাইকোর্ট। ওকে এইগুলো হচ্ছে সব গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো তোমাদের একদম খাতায় ভালো করে নোট ডাউন করে নেবে, আর পরীক্ষার জন্য মাস্ট ইম্পর্টেন্ট এগুলো, ঠিক আছে। চলো নেক্সট যাই। হ্যাঁ আর একটা এখান থেকে প্রশ্ন বলে দিই ধরো, এখানে যেটা হচ্ছে মনে রাখবে এমন একটা কেন্দ্রশাসিত অঞ্চল যার নিজস্ব হাইকোর্ট রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এমন একটা কেন্দ্রশাসিত অঞ্চল যার নিজস্ব হাইকোর্ট রয়েছে, তো সেটা কিন্তু মনে রাখবে দিল্লি হাইকোর্ট। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বললাম? এমন একটি কেন্দ্রশাসিত অঞ্চল যার নিজস্ব হাইকোর্ট রয়েছে সেটা কিন্তু দিল্লি হাইকোর্ট, আর কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের কোনো নিজস্ব হাইকোর্ট কিন্তু নেই। চলো নেক্সট দেখো, আরবিআই ব্যাংকগুলি যে হারে ঋণ দেয় তাকে কি বলা হয়ে থাকে? তো সেটা কিন্তু মনে রাখবে রেপো রেট, রেপো রেট, রেপো রেটে কি আরবিআই ব্যাংকগুলিকে কিন্তু ঋণ দিয়ে থাকে। তো এই যে রেপো রেট যেটা রয়েছে, এই রেপো রেট কত দিনের জন্য হয় জানো? এইটা কিন্তু হয়ে থাকে 90 দিনের জন্য কিন্তু রেপো রেটে লোন দিয়ে থাকে আরবিআই, ঠিক আছে। রিভার্স রেট কি? রিভার্স রেট হচ্ছে যে কোনো কমার্শিয়াল ব্যাংক, যে কোনো ধরে নাও বাণিজ্যিক যে কোনো ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক মানে কি এসবিআই, তারপর হচ্ছে তোমার ব্যাংক অফ বরোদা, ইউনিয়ন ব্যাংক, ঠিক আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই বাণিজ্যিক ব্যাংকগুলো যখন আরবিআইকে যখন লোন দেয়, আরবিআইকে যখন লোন দেয়, অ্যাকচুয়ালি আরবিআইকে লোন দেয় না, যখন এই বাণিজ্যিক ব্যাংকগুলো যখন নিজেদের কাছে টাকাটা যখন পড়ে থাকে, দেখো টাকা ফেলে রাখা মানে কিন্তু নিজের পুরোপুরিভাবে লস, তো তারা টাকাটাকে নিজের কাছে ফেলে না রেখে তারা কি করে আরবিআইয়ের কাছে জমা দিয়ে দেয়। তো আরবিআইয়ের কাছে জমা দিলে আরবিআই কি করে তাদেরকে ইন্টারেস্ট প্রোভাইড করে, তো সেই ইন্টারেস্ট যেটা দেওয়া হয় তার রেটটার নাম হচ্ছে কি রিভার্স রেপো রেট, ঠিক আছে সেই রেটটার নাম হচ্ছে রিভার্স রেপো রেট, এটা হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা এই যে দেখো বেস রেট এবং লেন্ডিং রেট এইগুলো কাদের সাথে যুক্ত? এগুলো মনে রাখবে কমার্শিয়াল ব্যাংকের সাথে এগুলো কিন্তু যুক্ত, কমার্শিয়াল ব্যাংকের সাথে যুক্ত। মানে আমরা যেখান থেকে লোন, ধরো নাও আমি আজকে স্টেট ব্যাংক থেকে লোন নিতে যাচ্ছি, তাহলে আমাকে কোন রেটে লোন দেওয়া হবে? এই বেস রেট এবং এই লেন্ডিং রেটের উপরে বেস করেই কিন্তু আমাকে লোনটা দেওয়া হবে। আমি কিন্তু আরবিআইয়ের কাছ থেকে গিয়ে কিন্তু ডিরেক্টলি লোন চাইতে পারি না কোনোদিন, এটা সাধারণ জনগণের জন্য নয়। বলছে দেখো নিম্নলিখিত পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে কোনটি শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা? কোনটি শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলো তো দেখি, তাহলে কোনটি শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা? দেখো রাইট অ্যান্সার হবে কিন্তু মনে রাখবে 12th 5-year প্ল্যান, 12th 5-year প্ল্যান। আচ্ছা হ্যাঁ 12th 5-year প্ল্যান। এবার দেখো এই 12th 5-year প্ল্যান কত সাল থেকে কত সাল অবধি ছিল? 2012 থেকে 2017 সাল অবধি কিন্তু ছিল। আর এটার মনে রাখবে, এটার এমটা মনে রাখবে, এটা শুধু ইংলিশটাই মনে রাখবে, বাংলাটাকেও মুখস্থ করতে প্লিজ যেও না। দেখো এটা ইংলিশটা মনে রাখবে, সেটা মনে রাখবে ফাস্টার সাস্টেনেবল, ঠিক আছে। কেউ বলছে বাংলাটা মুখস্থ করবে না, এটা যখন পরীক্ষায় এই প্রশ্নটা পড়বে তখন ইংলিশটা থেকে অবভিয়াসলি তাকাবে। অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ, মোর ইনক্লুসিভ গ্রোথ, ওকে মোর ইনক্লুসিভ গ্রোথ। এবার তোমাকে একটা কথা বলে রাখি, এই যে দেখো ফাস্টার সাস্টেনেবল মোর ইনক্লুসিভ গ্রোথ বলছি, যখন এর তোমার 11th 5-year প্ল্যান চলে আসবে না, তখন শুধুমাত্র একটা জিনিস কাটা যাবে, সেটা হচ্ছে এই মোরটা, ঠিক আছে। এই যে দেখো আমি ফাস্টার সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ লিখেছি না, 11th 5-year প্ল্যানেতে শুধু এই মোরটা শুধুমাত্র কাটা চলে যাবে, ওকে তাহলেই তোমার কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে ওইটা। আচ্ছা 11th 5-year প্ল্যান কত সাল থেকে কত সাল অবধি চলেছে? মনে রাখবে 2012 থেকে 2017 সাল অবধি চলেছে কিন্তু, সরি ঠিক 2007 থেকে 2012 সাল অবধি চলেছে কিন্তু 11th 5-year প্ল্যান, ওকে।
আচ্ছা, এবং মানে এটা যদি বলা হয় যে এটা 11th 5 প্ল্যানটা কোন প্ল্যানের ওপরে বেস করে হয়েছে, মনে রাখবে সি রাঙ্গারাজন। ঠিক আছে, সি রাঙ্গারাজন এর প্ল্যানের ওপরে বেস করে কিন্তু 11th 5 প্ল্যানটা কিন্তু হয়েছে। ওকে, আর কি রয়েছে, হ্যাঁ আরেকটা মনে রাখবে, এই যে 12th 5 প্ল্যান রয়েছে এটা কিন্তু 2015 সালে এটা পুরোপুরিভাবে অবসোলেট হয়ে যায়। কেন 2015 সালে অবসোলেট হয়ে যায়? কারণ যেটা হচ্ছে এখানে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট চলে আসে 2015 সালে। প্রথমে 12th 5 প্ল্যান চালু হয় কিন্তু মনমোহন সিং গভর্নমেন্টের আন্ডারে কিন্তু চালু হয়, মনমোহন সিং। কিন্তু এটা নরেন্দ্র মোদী যখন চলে আসে তো তখন 2015 সালে কি হয়, 2015 সালে প্ল্যানিং কমিশনের বদলে চলে আসে তোমার কি নীতি আয়োগ চলে আসে। 2015 সালের 1 জানুয়ারি নীতি আয়োগ চলে আসে। তো নীতি আয়োগ চলে আসার পর থেকে কি এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা পুরোপুরিভাবে একদম স্টপ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা আর কিছু রয়েছে, আর 14তম তো হয়নি, 14তম 13তম 5 প্ল্যান কিন্তু হয়নি, এগুলো তোমাদেরকে এমনি মাথাটাকে গোলানোর জন্য শুধু দিয়ে রেখেছে। আচ্ছা, এরপর যেটা বলি, আমাদের যে প্ল্যানিং কমিশন যেটা হয়েছিল সেটা ফাউন্ড কত সালে হয়েছিল, সেটা মনে রাখবে 1950 সালে তৈরি হয়েছিল। এর হেড কে ছিল? এর হেড ছিল অলওয়েজ মনে রাখবে প্রাইম মিনিস্টার। আচ্ছা, কতগুলো প্ল্যানিং এসছে, নাম্বার অফ প্ল্যানিংস, কতগুলো প্ল্যানিং এসছে টোটাল কিন্তু 12টি পঞ্চবার্ষিকী প্ল্যান কিন্তু এসছে। আর কত সালে এটা ডিজলভ হয় মানে কি কত সালে এটা পুরোপুরি সমাপ্তি হয়ে যায়, এটা কিন্তু মনে রাখবে 2014 সালে পুরোপুরিভাবে সমাপ্তি হয়ে যায়। 2015 সাল থেকে নতুন জিনিস শুরু হয়, সেটা হচ্ছে কি নীতি আয়োগ। আর নীতি আয়োগের যদি হেড বলা হয় নীতি আয়োগের, তাহলে হেডকে, নীতি আয়োগের হেড কিন্তু মনে রাখবে প্রাইম মিনিস্টার, একই নরেন্দ্র মোদী। ঠিক আছে, আচ্ছা তো চলো আজকে তোমাদেরকে তাহলে আরেকটা জিনিস বলে দিই। আমি না কয়েকদিন ধরে হয়তো একটা জিনিস হয়তো ভুল বলে আসছি, সেটা একবার চেক করে নেবে। যেটা হচ্ছে কি এই যে গান্ধীজি, ঠিক আছে, গান্ধীজি যে ডান্ডি অভিযানটা যেটা করেছেন, ঠিক আছে, গান্ধীজি ডান্ডি অভিযানটা যেটা করেছিলেন সেটা কোন ভাইসরয় আমলে করেছিলেন, সেটা তো আমি কিছুক্ষণ আগে এক্সপ্লেন করলাম। সেটা হচ্ছে কি লর্ড আরউইনের সময় করেছিলেন তিনি, ঠিক আছে, 1931-এতে। তো তখন কতজন মানে তার সাথে গিয়েছিলেন বা কতজন মেম্বার গিয়েছিলেন, সেটা মনে রাখবে 78 জন মেম্বার কিন্তু গিয়েছিলেন, 78 জন মেম্বার। ঠিক আছে, কোথা থেকে গিয়েছিলেন, সেটা হচ্ছে কি সবরমতী আশ্রম থেকে গিয়েছিলেন, মানে গুজরাটের সবরমতী আশ্রম থেকে গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? ডান্ডিতে গিয়েছিলেন। ঠিক আছে, আর যদি বলে গান্ধীজির সাথে আরেকজন গিয়েছিলেন, সেটা মনে রাখবে সরোজিনী নাইডু ছিলেন, সরোজিনী নাইডু গান্ধীজির সাথে কিন্তু যুক্ত ছিলেন। আচ্ছা, তিনি কত মাইল দূরত্ব গিয়েছিলেন, সেটা মনে রাখবে 240 মাইল কিন্তু দূরত্ব তিনি গিয়েছিলেন। ঠিক আছে, 240 মাইল হেঁটে গিয়ে, পায়ে হেঁটে তিনি ডান্ডিতে গিয়ে লবণ আইন কিন্তু ভঙ্গ করেন। ঠিক আছে, তো চলো আজকের জন্য আপাতত এলাম, দেখা হবে।